একটা হচ্ছে বিখ্যাত ফরাসি ভাষার লেখক এবং বিদ্রোহী, আমি বলবো মৌলিক চিন্তাবিদ, তার নাম হচ্ছে ফ্রান্স ফানো। কিন্তু তার একটা প্রবন্ধ পড়ে মধ্যবিত্ত হয়েছিলাম। আলজেরিয়ায় তিনি যখন যাকে মানসিক হাসপাতালের প্রধান হিসেবে কাজ করতেন ব্লিদা নামক এক শহরে, তখন তিনি যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন তার ভিত্তি থেকে প্রবন্ধ লেখেন। আমি সেখান থেকে দিয়েছি। প্রবন্ধটা ছিল এই যে সেখানকার লোকে যখন তারা অপরাধ স্বীকার করে নিজের লোকের কাছে, কিন্তু ফরাসি দেশের আদালতে ঔপনিবেশিক শক্তির আদালতে তারা কোনো রকমের স্বীকারোক্তি দেয় না। স্বীকারোক্তি দিলেও সেটা প্রত্যাহার করে নেয়। এই মানসিকতার উপর বিশ্লেষণ করে ফ্রান্স ফানো বলেছিলেন যে পরাধীন দেশে কেন সুশাসন সম্ভব নয়। কারণ মূল রাষ্ট্রশক্তির সাথে যদি জনগণ কোন রকমের একাত্ম অনুভব না করে, সে তাকে নিজের রাষ্ট্র মনে করে না। রাষ্ট্র যদি সমাজ চুক্তির ফল হয়, সে বলছে আমি তো সমাজের অন্তর্ভুক্তই নই, অর্থাৎ তার ক্ষমতাটাই অবৈধ। তো অবৈধ ক্ষমতার আদালতের সাথে সহযোগিতা করাটাও অবৈধ এবং অপ্রয়োজনীয়। আমি মাঝে মাঝে মনে করি আমাদের সমাজে ইউরোপীয় উপনিবেশিক শক্তি চলে যাওয়ার পরেও আজকে প্রায় পৌনে 1 শতাব্দী পার হয়ে গেল, কিন্তু আমাদের সমাজে সুশাসন যাকে বলে গুড গভর্নেন্স, তার ধারে কাছেও আমরা নেই। আমাদের দেশে আমাদের সর্বোচ্চ ক্ষমতার আসন থেকে বলা হয় যে এটা তো আমাদের দরকার, আমরা তো ফোনে আড়ি পাতবই। এটা যখন আমি শুনি, অথবা যখন বলা হয় যে পুলিশ জনগণের উপর লাঠি দিয়ে চড়া হয়, যার কোনো বিচার হয় না, জনগণের মধ্যে মারামারি তো চলছে, সমাজের এই যে যেটাকে প্রায় অরাজক অবস্থা বলি, এটাকে বলে সুশাসনের অভাব। এটা নিয়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলো, আমেরিকানরা বলে গভর্নেন্স, ব্রিটিশরা বলে গুড গভর্নেন্স, কত কথা বলে অথবা উল্টা করে বলে। এর মানে হলো এখানে একটা সমস্যা আছে। সেই সমস্যা কেন আছে এই বিষয়ে যত ব্যাখ্যা আছে বাস্তবে, আমি সবগুলো পড়ি নাই, কিন্তু ফ্রান্স ফানোর এই ব্যাখ্যাকে কেন্দ্র করে আমি এই প্রবন্ধটা লিখেছি। এটাও 2018 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিজ্ঞান বিভাগের আমন্ত্রণে তাদের একটা সম্মেলনে আমি এটা বক্তৃতা আকারে দিয়েছিলাম। সেই বক্তৃতার জন্য একটা খসড়া লিখেছিলাম, সেই খসড়াটাই এখানে প্রবন্ধ আকারে ছাপিয়েছি। এই বিষয়ে আরো অনেক গবেষণা করা যাবে। দেখবেন যে আমার লেখা কিছুটা ভাঙা ভাঙা, মানে অসমাপ্ত, আরো গবেষণার প্রয়োগ আছে। আমি শুধু বিষয়টা তুলে ধরেছি। পরাধীন দেশে সুশাসন কেন সম্ভব নয়, কারণ যুক্ত কিন্তু শিরোনামের মধ্যে আছে, দেশটা পরাধীন বলেই। এখন প্রশ্ন হচ্ছে আমরা তো আমাদের বলছি স্বাধীন দেশ, আসলে কি আমরা স্বাধীন দেশ? সেটার একটা ব্যাখ্যা আমি করেছি। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস নামে যে বইটা আহমদ সাফা লিখেছিলেন 1972 সনে, আমি 50 বছর পরে পিছনে ফিরে তাকালাম, আহমদ সাফা যে অভিযোগগুলো করেছিলেন তার কতটা দূরীভূত হয়েছে। দুঃখের সাথে আমি লক্ষ্য করলাম কিছুই দূরীভূত হয়নি। অর্থাৎ 50 বছরও আমাদের দেশ পরিমাণে, মাংসে, গতরে বেড়েছে বটে, কিন্তু মননে বাড়েনি। সে উদরে বেড়েছে, কিন্তু তার মগজে বাড়েনি। এইটা তাহলে কি বলবো, হাতির মতো প্রাণী, বিশাল দেহ কিন্তু তার মগজ ছোট। এই যদি হয়, আমি এই দুঃখটা লিখেছি। এটা লিখেছি কি, নতুন ভ্রমে, মানে পুরাতন ভ্রমে ডাকা নতুন ভ্রম, এই টাইপের একটা নাম দিয়েছি। এইটা হলো আমার আরেকটি সমকালীন বিষয় প্রবন্ধ। আরেকটা গুরুত্বপূর্ণ প্রবন্ধের বিষয় হলো যে আজকে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে যা হচ্ছে, অর্থাৎ জনগণের যেটাকে বলা হয় সামান্যতম নাগরিক স্বাধীনতা, ব্রিটিশ আমলে প্রজা হিসেবেও যেটুকু স্বাধীনতা আমরা ভোগ করতাম, এটা হলো বলা যেতে পারে ব্যঙ্গোক্তি বা ব্যাজস্তুতির মতো মনে হয়। স্বাধীন দেশে সেইটার পরিমাণ আরো কমে যাচ্ছে। এটা আমি স্বাধীনতা ও নিরাপত্তা, এখন স্লোগানটা কি, স্বাধীনতার আগে নিরাপত্তা। অথচ যেটাকে আমরা ক্লাসিক্যাল লিবারালিজম বলি, মানে যার নাম দিয়েছি আমি স্বাধীনতা ব্যবসায়, স্বাধীনতায় যেখানে মূল মূল্যবোধ, সেই জন্য আমরা ফরাসি বিপ্লবের থেকে এটা শিখেছিলাম, পরাধীন আমলে শিখেছিলাম। এটা আমরা ভোগ না করলেও আমরা ওখান থেকে উদ্দীপিত হয়েছিলাম। পরাধীনতা নিয়ে আমাদের একটা বিরোধ আছে যে পরাধীনতার আমলে আমরা পরাধীন ছিলাম, ভোটাধিকার ছিল না আমাদের, আমরা আমাদের পার্লামেন্ট নির্বাচন করতাম না। আমি ব্রিটিশ শাসনের প্রথম 150 বছরের কথাই বলছি। তারপর তারা সীমিত ভোটাধিকার দিল। সেই সময়ও আমরা কিন্তু রাজা রামমোহন রায়ের মতো লোক 1871 সালে জাহাজে থাকতে ফরাসি বিপ্লবের দ্বিতীয় বিপ্লব জুলাই বিপ্লবে তিনি উদযাপন করেছেন। কি জন্য করেছেন? প্রথম মূল্যবোধ স্বাধীনতা। ফরাসি বলে স্লোগান যে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ব বা জাতীয়তা। সেই জায়গা থেকে আজকে এত বছর পরে আমরা দেখি, আমরা এখন শুধু বাংলাদেশে নয় পৃথিবীব্যাপী দেখছি একটা প্রবণতা, যেটার নাম হয়েছে গ্লোবালাইজেশন। এটার বাংলা করেছি আমি কি জানেন? লিখি নাই, বলছে গোলক ধাঁধা। বাংলাটা গোলক ধাঁধা কথা আছে না, এটা গোলক ধাঁধা করাই ভালো। অর্থাৎ গোলকের মধ্যে ঢুকিয়া আমরা এখন চিড়ে চিপটে হয়ে যাচ্ছি। গোলকের মধ্যে আমরা গোল নেই। সেটার মানে কি,
বলা যে সর্বাগ্রে নিরাপত্তা। আগে সার্ভেইলেন্স, আপনার ইসরায়েলি প্রোগ্রাম এনে আপনি যে ফোনে কথাবার্তা বলছেন তাতে আমি আড়ি পাতবো। যুক্তি কি? আড়ি না পাতলে আমি জঙ্গি ধরবো কিভাবে? বললাম জঙ্গি ধরবেন ১০০ জন, কিন্তু আপনি ১৮ কোটি ১০০ কম ১৮ কোটি লোকের স্বাধীনতাকে আপনি লঙ্ঘন করছেন, তার বেডরুমের মধ্যে ঢুকে পড়তেছেন। এটার নাম স্বাধীনতার বিপরীতে নিরাপত্তা। তাহলে আগে ফরাসি বিপ্লব বলেছিলাম আমাদের সর্বাগ্রে স্বাধীনতা, তারপরে সমতা, তারপরে ভ্রাতৃত্ব বা ঐক্য বা জাতীয়তা। এখন উল্টা করে আপনি বলছেন এর মধ্যে স্বাধীনতাকে সরিয়ে দিয়েছেন, সামনে ওই তিনটার মধ্যে নাই এমন একটা শব্দকে আগে নিয়ে আসছেন, নিরাপত্তা। নিরাপত্তার পরে আমরা যারা তথাকথিত সমাজতন্ত্রী ছিলাম, বামপন্থী ছিলাম বা কার্ল মার্কসের ভক্ত, আমরা বলতাম সমতাকে আগে আনতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেই বিভ্রম তৈরি হয়েছিল আমাদের। আমরা স্লোগান দিয়েছিলাম যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার। সেখানে লক্ষ্য করেন সাম্যকে আগে নিয়ে আসা হয়েছিল। এটা হয়তো কেরানির ভুলেই এসেছে, কিন্তু এসেছিল। আজ কোথায়? সাম্য তো নাই, সুদূর পরাহত। সাম্যের জায়গায় বৈষম্য এসেছে। এখনকার সরকারি নীতি কি যদি বলি? নিরাপত্তা, বৈষম্য, অনৈক্য, অবিচার এবং শ্রেণীবিভেদ। তো এই জন্য এইটাকে আমি নাম দিচ্ছি ছেদ। আর মিলমিশের কথা নাই। আগে বলছে আমরা সবাই বাঙালি, বাংলার বৌদ্ধ, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, সবাই বাঙালি। মুক্তিযুদ্ধের সময় স্লোগান দিয়েছিল। এই যে বিপরীত যাত্রা, এটা কিন্তু একটা কল্পনার ব্যাপার নয়। এইটাই আমি আলোচনা করেছি স্বাধীনতা ও নিরাপত্তা প্রবন্ধে।